বন্ধুরা, আজ হঠাৎ রাতের মাঝে আমার শ্বশুর আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে ফিসফিস করে বললেন, ঘোড়া হও। এই কথা শুনে আমি ভয়ে চিৎকার করতে শুরু করলাম, কিন্তু তিনি একটুও থামলেন না। বন্ধুরা, শুরুতেই বলে রাখি, আমার শাশুড়ি মারা গেছে প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে। তারপর থেকে শ্বশুর মশাই একেবারে একা হয়ে পড়েছেন। দিনরাত তিনি চুপচাপ থাকেন। দুঃখে তার কোনো কাজে মন বসে না। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, তিনি আমাকে একটা অদ্ভুত দৃষ্টিতে দেখেন, যেন চোখে লুকানো কোনো আগুন জ্বলছে। এই দৃষ্টি দেখে আমার মনের ভিতরটা অস্থির হয়ে উঠেছিল। রাতে ঘুম আসতো না। একদিন হঠাৎ মনে হলো, যদি আমি তাকে খুশি করে দেই, যদি আমি তার একাকিত্ব দূর করি, তাহলে সবকিছু ঘরের মধ্যেই থেকে যাবে, বাইরের কেউ কিছু জানতে পারবে না। বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। নতুন বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম রিয়া। আমার বয়স 26 বছর। আমি একজন বিবাহিতা মহিলা। আমার স্বামীর নাম রাহুল। তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3.5 বছর হলো, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের পরিবারে আমি, রাহুল আর শ্বশুর শাশুড়ি মিলে 4 জন থাকতাম। আমরা সবাই মিলে খুব সুখে শান্তিতে থাকতাম, একে অপরের সঙ্গে অনেক আনন্দ করতাম। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় আমাদের সব সুখ যেন উড়ে গেল। আমার শাশুড়ি মা একটা রোড অ্যাক্সিডেন্টে চলে গেল। সেই থেকে পুরো বাড়িতে সুখের ছায়া নেমে এলো। আমরা সবাই ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। শাশুড়ি মায়ের চলে যাওয়ার পর আমার শ্বশুরমশাই একেবারে নিজের মধ্যে গুটিয়ে গিয়েছিলেন। তাকে যখনই দেখতাম, তিনি একা বসে চুপচাপ কাঁদতেন বা পুরনো ছবি দেখে স্মৃতিতে ডুবে থাকতেন। আমি আর রাহুল তাকে এভাবে দেখে খুব কষ্ট পেতাম। আমরা বারবার বলতাম, বাবা, আপনি এভাবে কি নিজেকে শেষ করে ফেলবেন না? আপনি তো বাড়ির মাথা। আপনি যদি এমন করেন, তাহলে আমরা কে করব? কিছুক্ষণের জন্য তিনি হাসার চেষ্টা করতেন, কিন্তু একা হলেই আবার আগের মতো হয়ে যেতেন। এভাবেই প্রায় 7 মাস কেটে গেল। তার পক্ষে স্ত্রীকে ভোলা খুব কঠিন ছিল। তাই আমরা তাকে কিছুদিনের জন্য দিল্লিতে আমাদের ননদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। ডাক্তাররাও বলেছিলেন, পরিবেশ বদলালে মন কিছুটা হালকা হয়। শ্বশুর মশাই প্রায় 2 মাস দিল্লিতে ছিলেন। ফিরে আসার পরও তার মন খুব একটা পরিবর্তন দেখিনি। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও আমি লক্ষ্য করলাম, তিনি আমার দিকে অন্যরকম ভাবে তাকান। চোখে একটা গভীর লুকোনো আকাঙ্ক্ষা। কখনো কখনো অজুহাতে আমার হাত বা কাঁধ ছুঁয়ে ফেলতেন। এর আগে তিনি কখনো এমন করেননি। তাই আমার খুব অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল রাহুলকে ফোন করে সব বলে দিই, কিন্তু আবার ভয় হতো যদি রাহুল আমার কথা বিশ্বাস না করে। তাই চুপ করে রইলাম। ভাবলাম হয়তো আমারই ভুল। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি যখন বাথরুমে যাচ্ছিলাম, দেখি দরজা বন্ধ। ভাবলাম শ্বশুরমশাই ভিতরে আছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ভিতর থেকে শব্দ আসতে লাগলো, যেন কারো নাম ধরে ফিসফিস করে ডাকছেন, আর গভীর শ্বাসের শব্দ। আমি ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। মনে হলো আর অপেক্ষা না করে ঘরে ফিরে আসি। কিন্তু সেই শব্দ আর তার আগের দৃষ্টিগুলো মিলিয়ে আমার মনে সন্দেহ জন্মালো। আমি আবার ভাবলাম রাহুলকে বলবো কিনা, কিন্তু যদি তিনি বিশ্বাস না করেন, তাহলে কি হবে? এই ভেবে সারা রাত আমি চোখের পাতা বন্ধ করতে পারিনি। মনের ভিতর একটা অদ্ভুত অস্থিরতা খেলা করছিল। এতদিন যা যা ঘটেছে সবকিছু মিলিয়ে আমার মনে একটা ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিয়েছিল। সেই রাতে রাহুল আমার কাছে এসে ভালোবাসা চাইলেন, কিন্তু আমার মন তখন এতটাই বিষণ্ণ যে আমি শুধু বললাম, আজ না, আমার শরীর মন কিছুই ঠিক নেই বলে তাদেরকে পিঠ ফিরিয়ে শুয়ে পড়লাম। পুরো রাতটা জেগে কাটালাম। চোখ বন্ধ করলেও ঘুম এলো না। পরদিন সকালে রাহুলকে শহরের বাইরে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হলো। পুরো 5 দিনের ট্যুর।
আমি নিজের হাতে তার ব্যাগ গুছিয়ে দিলাম, টিফিনও তৈরি করে দিলাম। তিনি বেরিয়ে যাওয়ার পর বাড়িটা হঠাৎ যেন খালি খালি লাগতে লাগলো। এখন শুধু আমি আর শ্বশুর মশাই, দুজনে একা। আমার বুকের ভেতরটা কাঁপছিল, প্রতিটা মিনিট যেন ঘন্টার পর ঘন্টা লাগছিল। সারাদিন বাড়ির কাজকর্ম সেরে নিলাম। আগের রাতে ঘুম না হয় শরীরটা তখন ক্লান্ত ছিল। বিকেল 4টে বাজতে না বাজতেই ঘরে এসে পাখার নিচে শুয়ে পড়লাম। গরমের কারণে কয়েকদিন ধরে শাড়ি সেরে সালোয়ার কামিজ পরছি। ঘামে পুরো শরীর ভিজে গিয়েছিল। কখন যে চোখ বন্ধ হয়ে গেল টেরই পাইনি। গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ অনুভব করলাম কেউ আমার শরীরে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমে মনে হলো স্বপ্ন। ভাবলাম রাহুল পাশে শুয়েছে, আমাকে আদর করছে। কিন্তু হঠাৎ একটা ঝটকায় চোখ খুলে উঠে বসলাম এবং তাড়াতাড়ি কাপড় ঠিক করতে লাগলাম। চোখ মিলে দেখি শ্বশুর মশাই আমার বিছানার একদম পাশে বসে আছেন। আমি চমকে উঠলাম। বাবুজি, আপনি এখানে? তিনি শান্ত গলায় বললেন, বৌমা, চা খেতে খুব ইচ্ছে করছিল, তোকে বারবার ডাকলাম, সাড়া পেলাম না, তাই নিজেই ঘরে চলে এলাম। দেখলাম তুই এত আরামে ঘুমোচ্ছিস, মনটা কেমন যেন হয়ে গেল। বিরক্ত করতে ইচ্ছে করলো না, ভাবলাম নিজেই চা বানিয়ে নেব। এর মধ্যেই তুই জেগে উঠলে। তার কথা শুনে আমার বুক ধড়ফড় করছিল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওড়না টেনে মাথায় দিয়ে বললাম, আপনি যান, আমি এখনই জানিয়ে বানিয়ে আসছি। তিনি কিছু বললেন না, শুধু মাথা নিচু করে ধীরে ধীরে নিজের ঘরে চলে গেলেন। 15 মিনিট পর চায়ের কাপ হাতে তার ঘরে গেলাম। দরজা ঠেলে ভেতরেই ঢুকে দেখি শ্বশুরমশাই চেয়ারে বসে মুখে হাত চাপা দিয়ে কাঁদছেন। আমি চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবুজি? আপনি কাঁদছেন কেন? শরীর খারাপ লাগছে? তিনি চোখ মুছে বললেন, না বৌমা, শরীরের কিছু না, আজ তো শাশুড়ির খুব মনে পড়ছে। তার অভাবটা যেন আরো বেশি করে টের পাচ্ছি। চলে যাওয়ার পর থেকে মনের কথা কার সঙ্গে বলি? আমিও তো মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, কিছু শারীরিক মানসিক খিদে আছে। তার কথার মর্ম আমি পড়ে পড়ে বুঝে গিয়েছিলাম। তবুও কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললাম, বাবুজি, চিন্তা করবেন না, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। যদি মনের কথা কারোর সঙ্গে বলতে ইচ্ছে হয়, আমি তো আছি, আমাকে বলবেন। এই কথা শুনেই তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং আমাকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। আমার শরীর শক্ত হয়ে গেল, অস্বস্তি হচ্ছিল, ভয়ও করছিল, কিন্তু তার কান্না দেখে মায়াও হচ্ছিল। বয়স্ক মানুষ, একা স্ত্রী হারা, দ্বিতীয় বিয়ে দেওয়া তো সম্ভবই না, সমাজ কি বলবে? তাই ভাবলাম এই যে ভালো উপায় হলো ঘরের মধ্যেই এই সমস্যার সমাধান করা। একবার মনে মনে ঠিক করে ফেললাম, যদি আমি শ্বশুরমশাইয়ের মনের শূন্যতা কিছুটা পূরণ করতে পারি, তাহলে বাইরের কেউ কিচ্ছু জানবে না, সবকিছু ঘরের 4 দেয়ালের মধ্যেই থেকে যাবে। বুকে একটা ভারী পাথর চেপে তার লুকোনো আমন্ত্রণ মেনে নিলাম। সেই সন্ধ্যায় তাকে বললাম, বাবুজি, আপনি একটু গোসল করে আসুন, আমি কাপড় বের করে রাখছি। কিছুক্ষণ পর তিনি ফ্রেশ হয়ে ফিরলেন, শুধু একটা পাতলা পানিয়ান আর কোমরে টাওয়াল জড়ানো, ধুতির মতো। আমাকে দেখে তিনি লজ্জা মিশ্রিত একটা হাসি দিলেন। আমিও অনিচ্ছায় হাসলাম। পরের দিন সকালে চায়ের কাপ হাতে তার ঘরে গেলাম। দরজা হালকা ঠেলতেই খুলে গেল। দেখি শ্বশুরমশাই বিছানায় কেবল বানিয়ান পরে ঘুমোচ্ছেন, টাওয়ালটা পাশে পড়ে আছে। আমার গা গুলিয়ে উঠল, রাগ হলো, কিন্তু চুপচাপ চা রেখে রান্নাঘরে ফিরে এলাম। প্রায় 1 ঘন্টা পর তিনি এসে বললেন, বৌমা, একটু তেল গরম করে দিয়ে আমার ঘরে নিয়ে আয়, মাথায় আর শরীরে একটু মালিশ করে দিস। আমি আগেই তার মতলব বুঝে গিয়েছিলাম, তবু বাটিতে তেল গরম করে নিয়ে গেলাম। বললাম, বাবুজি, তেল নিন, আপনি নিজেই লাগান, আজ আমার অনেক কাজ। তিনি হেসে বললেন, মাথায় তো নিজেই লাগিয়ে নেব, কিন্তু পিঠে হাত পৌঁছায় না, পিঠটা একটু করে দে। বলেই বিছানায় উপর হয়ে শুয়ে পড়লেন। রাগে আমার গা চলছিল, তবু হাতে তেল নিয়ে পিঠে মালিশ শুরু করলাম। প্রায় 10 মিনিট পর তিনি কাত হয়ে বললেন, যেহেতু হাত নোংরা হয়ে গেছে, পেটটাও একটু করে দিই।
আমি চাইছিলাম না, কিন্তু যেন হাত পা বাঁধা। তেল মেখে পেটে হাত বোলাতে লাগলাম। মনে মনে ভাবছিলাম, রাহুল মাত্র 5 দিন বাইরে, আমি এমন অস্থির, অথচ শাশুড়ি মা চলে যাওয়ার পর শ্বশুরমশাই এতগুলো মাস একা কাটিয়েছেন। কত কষ্ট তার। এইসব ভাবতে ভাবতে হঠাৎ হাত সরিয়ে নিয়ে নিজের ঘরে ছুটে এলাম। কিছুক্ষণ পর তিনি আবার পিছু পিছুই চলে এলেন। কি হলো বৌমা, হঠাৎ সব ছেড়ে চলে এলে যে? রাহুলের কথা মনে পড়ছে? তাছাড়া মন বসছে না? তারপর নরম গলায় যোগ করলেন, বল না, কি অভাব হচ্ছে? যা চাস আমি পূরণ করে দিব। তোকে তো আমি মেয়ের মতোই ভালোবাসি। কখনো চাই না তুই কষ্ট পাস। তুই আমার লাডলি বৌমা। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। তার পায়ে হাত জড়িয়ে বললাম, বাবুজি, আমি আপনাকে এতদিন ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করুন। ভেবেছিলাম আপনার নজর খারাপ, কিন্তু এখন বুঝি রাহুল 5 দিন গেছে, আমি এমন অস্থির। আপনি তো অনেক আগে থেকে একা। যদি মনে কষ্ট দিয়ে থাকি মাফ করবেন। এখন থেকে আপনার সব খেয়াল রাখবো, মেয়ের মতোই পাশে থাকবো। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।